Today we are going to talk about the legal system of Canada. Canada, is one of the largest countries in the world, have a somewhat mixed legal system. You already heard of what is mixed legal system, what is civil legal system, what is common law legal system. So it's somewhat mainly a common law system, but there are some provinces which follow civil legal system, like provinces like Quebec. Okay, let's start. First of all, it is need to know basis. You already know what is law. So, what is law? Law nearly affects every aspect of our life, and every day we have to deal crime like robbery and murder, driving car. Look, there is a big crime like murder, and there is also a small thing like getting a job, driving a car, getting married. It also involve law. So, law give out rules of conduct that protects এভরিওয়ান রাইটস মানে সবার অধিকার রক্ষা করার জন্য কিছু আচরণবিধি সেগুলো হচ্ছে কি আপনার মানে যার প্রত্যেকের অধিকার সুনিশ্চিত করে ঠিক আছে তারপরে হচ্ছে এই হেডিং আন্ডার হোয়াট দ্য ল ইজ ওয়ার ইট কামস ফ্রম হোয়াট ইজ ইট ফর হাউ ইট অপারেটস এই ধরনের প্রশ্ন কেন আমরা ল নিড করি এটা আপনারা মানে আশা করি আপনারা সবাই ফার্স্ট ইয়ার পাস করে আসছেন কাজে অতটুকু যোগ্যতা আছে আপনাদের তো হচ্ছে কি আপনার মানে কি বলে এখন দেখেন আচ্ছা দুই ধরনের ল আছে এটা আপনাদের জানা উচিত পাবলিক ল এন্ড প্রাইভেট ল এখন হচ্ছে গিয়ে পাবলিক ল কি রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল এন্ড সোসাইটি মানে রাষ্ট্রের সঙ্গে অথবা সমাজের সঙ্গে একজন ব্যক্তির যে সম্পর্ক সেগুলো হচ্ছে পাবলিক ল ফর এক্সাম্পল ক্রিমিনাল ল কি ক্রিমিনাল পানিশমেন্ট অথবা বিচার ব্যবস্থা কেউ করে থাকে বাংলাদেশে প্রসিকিউটর ইংল্যান্ডেও তাই তো হচ্ছে সরকার পক্ষে এগুলো করে থাকে কাজেই কি সরকারের সঙ্গে একজন ব্যক্তি অথবা গোষ্ঠীর যে অপরাধ সাপোজ হচ্ছে কি আপনার মানে একজন ব্যক্তি অপরাধ করলো রোবারি করলো কিংবা কয়েকজন মিলে করলো তাদের বিরুদ্ধে রাষ্ট্র কি করবে বাদী হয়ে মামলা করবে তো সেটা হচ্ছে রাষ্ট্রের সঙ্গে কি বলে কতিপয় ব্যক্তি অথবা একজন ব্যক্তির সম্পর্ক তারপরে সাংবিধানিক ল এই যে কনস্টিটিউশনাল ল এটা হচ্ছে কি আপনারা কি সবাই জানেন আপনারা কনস্টিটিউশনাল ল পড়ে আসছেন তো কনস্টিটিউশনাল ল কি বিভিন্ন সরকারের বিভিন্ন ব্রাঞ্চের সঙ্গে আপনার মানে ক্যানাডাতে হচ্ছে কি আপনার আবার কি ফেডারেল এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ও আচ্ছা ক্যানাডার ব্যাপারে কিছু কথা আপনাদের মানে বলে নেওয়া উচিত এগুলো যদিও পরে আসবে তারপরে একটু বলে নেই ক্যানাডাতে হচ্ছে গিয়া মানে বিশাল বড় একটা দেশ মোট 10টা প্রভিন্স আছে প্রভিন্স বাংলায় হচ্ছে প্রদেশ তো হচ্ছে কি আপনার মানে বিশাল বড় বড় একটা সাপোজ হচ্ছে কি এই যে টরন্টো আপনারা সবাই নাম শুনছেন খুবই ফেমাস একটা শহর ক্যানাডার তো এটা হচ্ছে কি অটোয়া প্রভিন্সের আন্ডারে অটোয়া প্রদেশের শহর মানে রাজধানী বলতে পারেন হচ্ছে কি টরন্টো তো হচ্ছে কি এখন কি বলে এইভাবে প্রদেশ আছে প্রদেশে আবার প্রত্যেকটা রাজধানী আছে এবং গুরুত্বপূর্ণ শহর আছে তো হচ্ছে কি আপনার মানে এই হচ্ছে ক্যানাডা তো ক্যানাডার লিগাল সিস্টেম অনেকটা আমেরিকার মতো আপনার ইউকে এবং ইউএসএ কনস্টিটিউশন সাবজেক্টে পড়ে আসেন ইউএসএ তে হচ্ছে দুই ধরনের ল আছে ফেডারেল ল কেন্দ্রীয় ল আবার হচ্ছে কি আপনার মানে স্টেট ল মানে প্রত্যেকটা রাষ্ট্র সাপোজ নিউ ইয়র্কের আইনটা একটু আলাদা কোনো কোনো ক্ষেত্রে তারপর ওয়াশিংটনের আইন কিছু আলাদা ফ্লোরিডার আইন আবার কিছু আলাদা ক্যানাডাতেও সেম কিউবেকের কিছু প্রভিন্সিয়াল ল আছে আবার অটোয়ার কিছু প্রভিন্সিয়াল ল আছে এগুলো একটু একটু আলাদা তো যাই হোক এখন আপনার মানে এই জিনিসগুলো বুঝেন সাপোজ এখানে আপনার কনস্টিটিউশন ল আছে মানে পাবলিক ল এক্সাম্পল কি কি ক্রিমিনাল ল কনস্টিটিউশন ল সাংবিধানিক আইন অ্যাডমিনিস্ট্রেটিভ ল এটা তো অবশ্যই হবে হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ল আপনারা সবাই পড়ে আসছেন কি সরকারের বিভিন্ন বডির যে অ্যাকশন এগুলো এগেনস্টে দিয়ে এগুলো এগেনস্টে যে আপনার মানে মামলা মোকদ্দমা এটা বিভিন্ন হয় সাপোজ হচ্ছে বাংলাদেশে কি এক্সাম্পল সিটি কর্পোরেশন অথবা আপনার মানে অবৈধ সাইনবোর্ড লাগাইছেন ইত্যাদি ইত্যাদি উচ্ছেদ করতেছে তো সেগুলো হচ্ছে কি সিটি কর্পোরেশন কি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি তো সেটা হচ্ছে আপনার মানে কাজ করতেছে এখন আপনার মনে হলো কাজটা অবৈধ হয়েছে আপনি দিলেন সিটি কর্পোরেশনের মধ্যে মামলা করে তো এটা হচ্ছে কি আর কি পাবলিক ল এর আন্ডারে কারণ একজন আপনি রাষ্ট্রীয় একটা সংস্থার বিরুদ্ধে মামলা করছেন আপনার অধিকার ক্ষুণ্ণের জন্য তো ঠিক এইভাবে কিভাবে সিটি কর্পোরেশন আপনার এগেনস্টে মামলা করতে পারে আপনি অবৈধভাবে জায়গা মানে বানায় রাখছেন বিল্ডিং 7 তলা জায়গায় 10 তলা বানাইছেন ইত্যাদি তো এগুলো হচ্ছে সবই পাবলিক ল এর পার্ট প্রাইভেট ল কি হচ্ছে গিয়া সাপোজ হচ্ছে গিয়ে আপনার মানে আপনারা কে কে আছেন এখানে দেখি পার্টিসিপেন্ট কারা কারা আছেন আচ্ছা কি বলে অনেকে একটা সুন্দর গান গাইছেন হচ্ছে গিয়া মানে গানে বলছেন যে হচ্ছে খুব সুপার ডুপার হিট করলো উনি সিলেট নিয়ে গান গাইছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে গান গাইছেন তো এটা খুব সুপার ডুপার হিট করলো এখন করলেন কি এখানে কে আছে রিমা এবার গানটা কি করলেন কি বলে ওইভাবে কি বলে অনেকে হচ্ছে গানের ডিএটে করছেন সবকিছু করছেন কিন্তু রিমা হচ্ছে এই গানটা আবার রিমিক্স করে ছেড়ে দিয়েছেন বাজারে একটু নয়ছে করে মানে 10 নম্বর লাইনটাকে 3 নম্বর লাইনে নিয়ে এসে নিজে গান ছেড়ে দিয়েছেন
এতে এখন সবাই জানে যে না এবং এই রিমিক্সটা করে গানটা আরো সুন্দর হয়ে গেছে, তাই রিমা এখন ফেমাস হয়ে গেছে। এখন অধিকার ক্ষুণ্ণ হয়ে গেছে, অনিকার তো মাথা নষ্ট। তো হচ্ছে গিয়ে উনি এখন মামলা করলেন যে না, গানটা অরিজিনালি আমার ছিল, কপিরাইট মামলা আমার, এটা কপিরাইট ব্রিচ করছে, আমারটার থেকে অবৈধভাবে উইদাউট পারমিশন কপি করা হয়েছে। তো এই যে এইগুলো এই ধরনের যে মামলা, ব্যক্তির অধিকারের যে মামলা, সেগুলো হচ্ছে প্রাইভেট লয়ের ব্যাপার। এগুলো হচ্ছে গিয়ে আপনার মানে বিভিন্ন ধরনের হইতে পারে। আপনার মানে দিয়ে জমি জমার মামলা হইতে পারে, তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে কি চুক্তির মামলা হইতে পারে, তারপরে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন মানে এটা মানে দিয়ে কি বলে গানের কপিরাইটের মামলা হইতে পারে, বিভিন্ন কোনো কিছু হইতে পারে। আচ্ছা, এটা গেল। তারপরে দিয়ে চেক দিলেন, এটা চেকটা বাউন্স করে চলে আসলো, এটাও হইতে পারে অনেক কিছু। তারপরে দেখেন ক্যানাডার লিগ্যাল সিস্টেম কোথা থেকে আসছে। এই যে দেখেন ক্যানাডার লিগ্যাল সিস্টেম আসছে কোথা থেকে, মেইনলি ইংলিশ এবং ফ্রেঞ্চ সিস্টেম থেকে আসছে। হুম। এগুলা কারা আনছেন? এক্সপ্লোরার, অভিযাত্রী এবং কলোনিস্ট, যারা এসে কলোনি স্থাপন করছেন, মোট কথা মানে দখল করে স্থানীয় রেড রেড ইন্ডিয়ানদের মানে কি বাংলা একটা টার্ম আছে, যাই হোক এটা আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ। সো এই সিস্টেম গুলো তারা নিয়ে আসছে কত সাল থেকে দেখেন, 17 থেকে 18তম শতাব্দীতে, মানে হচ্ছে গিয়ে কি 1600 সাল থেকে নিয়ে 1700 সাল পর্যন্ত, 1700 শেষ পর্যন্ত এরকম হয়েছে। আফটার দ্য ব্যাটেল অফ কিউবেক ইন 1759 হচ্ছে গিয়ে কিউবেকে হচ্ছে গিয়ে একটা ভীষণ যুদ্ধ হয়েছিল, হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে, তো এরপরে হচ্ছে পুরোটাই ইংলিশদের হাতে চলে গেছিল, ফ্রেঞ্চদের হাতে কিন্তু ক্যানাডা অনেক একটা অংশের দখল ছিল। তো হচ্ছে কিউবেকের এই যুদ্ধের পরে 1759 সালে পুরোটাই ইংলিশ কমন ল হয়ে গেছে, শুধুমাত্র কিউবেক ছাড়া। কিউবেকে হচ্ছে ফ্রেঞ্চ ল আছে। ফ্রেঞ্চ ল আবার কি, সিভিল লিগাল সিস্টেম। আচ্ছা, তো হচ্ছে দেখেন এটা হচ্ছে কম্বিনেশন অফ কমন ল এবং সিভিল ল। কমন ল ট্রেডিশন কি আপনার ইকেতে পড়ে আসছেন। কমন ল আপনারা সবাই জানেন যে কি হচ্ছে গিয়ে জাজমেন্ট ডিসিশন, কোনো ধরনের লিখিত কোনো কিছু, কনস্টিটিউশন না ইত্যাদি ইত্যাদি, কিন্তু ক্যানাডাতে কিন্তু কনস্টিটিউশন আছে। আর তো যাই হোক, হচ্ছে কি আপনার সিভিল ল ট্রেডিশন কি, এটা আপনাদের পড়ানো হয়েছে। যারা ইতিমধ্যে মানে লেকচার গুলো ভুলে গেছেন দীর্ঘ বিরতিতে, তাদের অনুরোধ থাকলো যে আপনাদের লেকচার গুলো দেখবেন, যে সিভিল ল লিগাল সিস্টেম কি, কমন ল লিগাল সিস্টেম কি, একদমই যারা না বুঝেন ভিডিও গুলো দেখে নেবেন, আপনাদের কম্পারেটিভ ইউটিউবে চ্যানেলে ছাড়া আছে। আচ্ছা, তো হচ্ছে কি একমাত্র হচ্ছে কি আর কি বলে সিভিল কমন ল সিস্টেম সবগুলো প্রভিন্সে আছে, একমাত্র কিউবেকে হচ্ছে গিয়ে কি সিভিল কোডিং সিস্টেম। আপনার মানে কি বলে, এটা হচ্ছে গিয়ে কি নেপোলিয়নিক কোড, ফ্রেঞ্চ কোডিং সিস্টেম। রেস্ট অফ কানাডা শুধু কমন ইউজ করে। কাজেই আপনার মানে বলে রাখবেন, আপনার যদি কেউ কোনো কানাডায় পড়তে যান কিউবেকে, তাহলে মনে রাখবেন আপনার জন্য সিভিল অ্যাপ্লিকেবল। আর বাদ বাকি সব জায়গায় ওটোয়া অর্থাৎ টরন্টো বলেন, তারপরে আপনার সবাই ভ্যাঙ্কুভারের নাম শুনে আসছেন, খুবই সুন্দর। অনেক মুভি শুটিং হয়ে জায়গা, আমারও খুব পছন্দের জায়গা। ভবিষ্যতে যদি আমি বিদেশে কোনো ইমিগ্রেশন করি, ভ্যাঙ্কুভার আমার টপ চয়েসে থাকবে। ওয়েদার খুবই ভালো, সারা বছরই গরম থাকে প্রায়। তো হচ্ছে গিয়ে যাই হোক, তো হচ্ছে গিয়ে আপনার মানে তো অন্যান্য সবগুলো কিন্তু কমন ল, ভ্যাঙ্কুভার বলেন, টরন্টো বলেন, মানে অটোয়া, তারপরে হচ্ছে গিয়ে আরো যারা যারা কি মানে মোট কথা কিবেক ছাড়া বাদ বাকি 9টা প্রভিন্সই হচ্ছে গিয়ে কমন ল লিগাল সিস্টেম। আচ্ছা, সিভিল ল কি এটা আপনাদের পড়ানো হয়েছে। এখন অ্যাবরিজিনাল বলতে কি বোঝায়, অ্যাবরিজিনাল ট্রিটি রাইটস। আচ্ছা, মজার ব্যাপার কি আপনার বলি, আপনার মানে যখন ক্যানাডিয়ানরা আসছিল আপনাদের কাছে, আমি এই জায়গায় উত্তর আশা করি। ক্যানাডিয়ান সাপোজ ইংলিশরা যখন আমেরিকাতে অথবা ক্যানাডাতে গেছিল, ওইখানে লোকাল কাকে পাইছিল, কারা বসবাস করতো বলেন। আপনারা কি সবাই ঘুমিয়ে পড়ছেন নাকি না জীবিত আছেন? হান্নান মিয়া, ক্যানাডাতে আপনাদের কিভাবে এক্সাম্পলটা বোঝায়? আচ্ছা, ইয়ে ব্রিটিশরা যখন বাংলাদেশে আসলো তখন বসবাস করতো কে বাংলাদেশে? শুনতেছেন নাকি আপনারা? জি স্যার। স্যার এখানে স্যার বাঙালি পাঞ্জাবি এরকমই ছিল স্যার লোক। ব্রিটিশরা যখন বাংলাদেশে আসলো তখন আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশে থাকতেন, তাই তো? তো হচ্ছে গিয়ে আর কি বলে আপনার আমাদের পূর্বপুরুষরা থাকতেন, তো হচ্ছে গিয়ে এখন আর তখন স্যার উপমহাদেশ বিভক্ত হয় নাই। হ্যাঁ, ক্যানাডাতে যখন ওরা গেছিল তখন আপনার মানে নাম জানেন, রেড ইন্ডিয়ান নাম দিছিল। ওইখানে স্থানীয় যারা থাকতো ওরা ছিল লালচে রঙের দেখতে, তো ওদের নাম দিছিল রেড ইন্ডিয়ান। তো হচ্ছে গিয়া ওদের এখন মানে কি বলে সুন্দর ভাষায় ওদের বলা হয় এবরিজিনাল। মানে এখানে হচ্ছে কি ওরা একদম আদি বাসিন্দা, এই কারণে শব্দটা এবরিজিনাল ব্যবহার করে, আদিবাসী।
মানে একদম আদিম, মানে এই ভূমিতে শুরুতে যারা থাকতো তারা হচ্ছে আদিবাসী, এবরিজিনাল। ওদের নাম দিয়েছে এবরিজিনাল। দেখেন ওরা হচ্ছে কি মানে কানাডা একদম প্রথম বসতি স্থাপন করে। ওদের এসে কি করলো, ফ্রেঞ্চ আর ব্রিটিশ এসে যুদ্ধ ইত্যাদি ইত্যাদি করে কলোনি স্থাপন করলো, এটা ওদের দেশ হয়ে গেল। আচ্ছা দেখেন, treaty rights are rights set out in the treaties in the crown and particular aboriginal people recognizes, আচ্ছা এবরিজিনালদের অধিকার মানে আদিবাসী অধিকার এবং এই যে চুক্তির যে সম্মান, এগুলো তারা দিয়ে থাকে। দিয়ে যখন দিয়ে শান্তি দিয়ে ওদের মানে আদিবাসী এবং কলোনিস্ট ওদের ভিতরে যখন চুক্তি স্বাক্ষরিত হইলো যে তোমরা এই এলাকায় থাকতে পারবা, এইরকম এরকম চুক্তি, আমাদের হামলা করতে পারবে না, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করবো না, এই ধরনের চুক্তি টুক্তি করে হচ্ছে গিয়ে ওরা মানে মোটামুটি কয়েকটা এলাকায় অরিজিনালরা সীমিত ভাবে থাকে। যদিও এখন ওরা সোসাইটিতে মিশে গেছে, অনেক চাকরি বাকরি অনেকেই করতেছে, অনেকে আবার রয়ে গেছে ওদের আদিম এলাকায়। তো ওইভাবেই দিয়ে থেকে যায়, অনেকে আবার মানে মেইন ধারায় চলে আসছে, সোসাইটি থেকে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে চাকরি বাকরিও করতেছে। তো আপনার মানে এই জিনিসগুলো নিয়ে আপনাদের ইন্টারেস্ট থাকলে রিসার্চ করে দেখে দেবেন যে ক্যানাডিয়ান অ্যাবরিজিন কারেন্ট সিচুয়েশন, বর্তমান অবস্থা। আচ্ছা, এরপরে আসেন হাউ পার্লামেন্ট মেক ল, কিভাবে পার্লামেন্ট ল আইন বানায়। আপনার মানে ওদের কি আইন বিভাগ আছে, আর নাকি কানাডা হচ্ছে কি একটা ফেডারেশন, তো হচ্ছে কি প্রভিন্স এবং টেরিটরি আছে। তো ফেডারেল পার্লামেন্ট অফ ওটাওয়া মেক লজ, এই দেখেন যে ফেডারেল পার্লামেন্টটা কোথায়, ওটাওয়া, ওটাওয়াতে। ওটাওয়া কোথায়, ওটা হচ্ছে কানাডার রাজধানী। হচ্ছে কি আর পুরা কানাডার জন্য ওরাই ল বানায়, ঠিক আছে। তো ফেডারেল পার্লামেন্ট কি, কানাডাতে আপনার আবার বলতেছি দুই ধরনের সিস্টেম আছে, একটা হচ্ছে প্রভিন্সিয়াল আর একটা হচ্ছে ফেডারেল, কেন্দ্রের শাসন। ফেডারেল মানে হচ্ছে কেন্দ্র, তো কেন্দ্রের শাসন এক জিনিস, আর কি বলে প্রভিন্সিয়াল প্রাদেশিক শাসন এক জিনিস। কানাডা আসলে ক্ষেত্রে ইন্ডিয়া অনেক কাছাকাছি। ইন্ডিয়াতে কিন্তু প্রদেশ সিস্টেম, প্রাদেশিক সিস্টেম। সাপোজ হচ্ছে কি আহ কি বলে আপনার মানে মমতা মুখোপাধ্যায়, উনি হচ্ছে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো হচ্ছে কি কি মানে ওনার হচ্ছে পশ্চিমবঙ্গের একটা প্রদেশ, প্রদেশের প্রধানমন্ত্রী হচ্ছে মানে প্রধান নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন মুখ্যমন্ত্রী। আর ইয়েতে কি বলে আবার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, উনি হচ্ছে ফেডারেল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী। আর মমতা মুখোপাধ্যায় হচ্ছে আপনার কি বলে একটা প্রদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী। এই কানাডা সিস্টেমটা অনেকটা এইরকম। তো আপনার মানে অনেকটা এরকম না, এইরকমই। তো হচ্ছে গিয়ে যাই হোক, হচ্ছে গিয়ে আপনার মানে যে এই দেখেন কানাডা হচ্ছে গিয়ে কি এই জিনিসগুলো একটু মনে রাখবেন, 10 প্রভিন্স, 10টা প্রভিন্স আছে আর 3টা টেরিটরি আছে, যেগুলো হচ্ছে গিয়ে তাদের নিজস্ব আইন দিয়ে ডিল করে। আচ্ছা, আর এই যে ল গুলাকে কি বলে, আপনারা তো বলতে পারেন যে স্যার তাহলে প্রভিন্স যে ল গুলা পাস করে এগুলাকে কি দিয়ে কি স্ট্যাটিউট বলে নাকি না ফেডারেল অটোয়াতে যে পার্লামেন্ট, কেন্দ্রের ফেডারেল যে পার্লামেন্ট, কেন্দ্রের যে পার্লামেন্ট অটোয়াতে ওরা যেটা পাস করে, আর কি বলে আপনার মানে ওই সাপোজ ভ্যাঙ্কুভারের কি বলে কি বলে কিউবেকের যে আইনটা পাস করে, এগুলার নাম কি আলাদা কিনা না, এগুলো হচ্ছে সব যে কোনো লেভেলে এগুলাকে বলা হয় স্ট্যাটিউট, লেজিসলেশন অর অ্যাক্ট। এগুলো আলাদা কোনো নাম নেই, কমন নামই স্টেট প্রভিন্সিয়াল ল এরও এক নাম, আবার ফেডারেল ল এর নাম একই নামে, ওরা কোনো আলাদা ল নেই। এখন হচ্ছে গিয়ে কি কি বলে কি বলে আপনার মানে এই যে এখন হচ্ছে কি আপনার মানে দেখেন ফেডারেল গভর্নমেন্ট যদি কি বলে আপনার মানে কোনো ল পাস করতে চাই, দেখেন একটা উদাহরণ দিয়েছে, সাপোজ ফেডারেল গভর্নমেন্ট ওয়ান্টেড টু ক্রিয়েট এ ল দ্যাট উড হেল্প কন্ট্রোল পলিউশন, মানে বায়ু দূষণ, শব্দ দূষণ, যে পলিউশন দূষণ নিয়ন্ত্রণ করার জন্য তারা যখন একটা করলো কি বলে আইন তৈরি করতে চায়, এখন কি 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 স্টেপ ধরে যাবে, এটা কিন্তু স্টেপ বলা হচ্ছে। মেকিং ল ক্যান বি কমপ্লিকেটেড, কানাডার আইনগুলো একটু কমপ্লিকেটেড। কিভাবে করতেছে দেখেন, গভর্নমেন্ট মিনিস্টাররা অথবা সিনিয়র পাবলিক সার্ভেন্ট মানে সচিবরা যারা আছেন ওনারা কি করবেন, একটা কি বলে আপনার সাজেশন দিতে পারেন, যেটা নিয়ে এমন একটা ল পরামর্শ দিতে পারেন যেটা পলিউশন নিয়ে ডিল করে। তারপরে তারা কি করবেন, এটা ড্রাফট করবেন, এটা ড্রাফট কপি প্রপোজাল বানাবেন। তারপরে এটা এই লটা আবার কি হবে, ক্যাবিনেট মানে কানাডার মন্ত্রিসভা, এখন বর্তমানে জাস্টিন ট্রুডো হচ্ছে মন্ত্রিসভার প্রধানমন্ত্রী, খুবই ভালো মানুষ। আপনারা মনে রাখবেন মুসলিম বিশ্বতে জাস্টিন ট্রুডোর মতো ভালো মানুষ হাতে গোনা, খুবই অল্প। মানে আমি বলতে চাই মানে মানে হাতে গোনা বলতে কি নাই এর মতোই চলো। সে খুবই এক্সেলেন্ট ভদ্রলোক এবং ভালো মানুষ, ওনার কাছে শিখার অনেক কিছু আছে। যাই হোক, এখন হচ্ছে কি মানে ক্যাবিনেট মন্ত্রিসভা হচ্ছে এটা অ্যাপ্রুভ দেয়, অনুমোদন দেয়।
তারপরে হচ্ছে গিয়ে আর কি বলে মন্ত্রিসভা কিভাবে আপনারা সবাই জানেন। কি বলে ফেডারেল পার্লামেন্টের কয়েকজন মানে সদস্য নিয়ে প্রধানমন্ত্রী এটা গঠন করেন। কানাডার প্রধানমন্ত্রী বর্তমানে জাস্টিন ট্রুডো। আচ্ছা, এরপরে হচ্ছে এটাকে পার্লামেন্টকে প্রস্তাবনা আকারে পাঠানো, যে আমরা এরকম একটা অ্যাপ্রুভ দিছি, অনুমোদন দিছি একটা ড্রাফট বিলকে, তখন তোমরা দেখো এটা নিয়ে কি করতে হবে। তখন এই পার্লামেন্ট এই বিলটা নিয়ে কি করে, পড়াশোনা করে ডিবেট করে এটার উপরে। তারপরে হচ্ছে গিয়ে এটা যদি বাংলাদেশের মতো সিস্টেম এই জায়গায় আপনার মানে এখন দেখেন, এটা হচ্ছে গিয়ে কি না বাংলাদেশের মতো, আসলে ইংল্যান্ডের মতো সিস্টেম। এই বিলটা কি হচ্ছে গিয়ে আপনার মানে কানাডাতে আবার দুই ধরনের পার্লামেন্ট আছে, একটা হচ্ছে হাউস অফ কমন্স, একটা হচ্ছে সিনেট। এই দুইটাতেই মেজরিটি মানে 50% উপর নিয়ে পাশ করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আর কি বলে, এখন কানাডাতে আপনার বলছেন স্যার গভর্নর জেনারেল এখানে করে থেকে আসছো। আচ্ছা, গভর্নর জেনারেল কে? আচ্ছা, ইংল্যান্ড কিন্তু একটা জিনিস আপনার জেনে রাখবেন, ইংল্যান্ড কিন্তু ওদের স্টেটের হেড হিসেবে কাকে মানে, দিয়ে ইংল্যান্ডের রানীকে মানে কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড হচ্ছে গিয়ে, উনি হচ্ছে গিয়ে ইংল্যান্ডের রানীকে ওরা নিজেদের রানী মানে। এখন হচ্ছে গিয়ে কি, রানী হচ্ছে গিয়ে একজন গভর্নর জেনারেল দিয়ে দেন। মানে প্রত্যেক মানে যেসব দেশ ইংল্যান্ডের রানীকে নিজেদের রানী মানে, কমনওয়েলথে অনেকগুলো দেশই মানে, তো হচ্ছে সেই সব দেশে ইংল্যান্ডের রানী কি করেন, একজন করে গভর্নর জেনারেল অনুমোদন দেন। যেমন সাপোজ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে কানাডা, এরা হচ্ছে ইংল্যান্ডের রানীকে রানী হিসেবে মেনে নেয়। তো হচ্ছে কাজেই যে এইসব দেশে কি করেন, ইংল্যান্ডের রানী একজন করে গভর্নর জেনারেল নিয়োগ দেন। আর তো ওই গভর্নর জেনারেল রানীর পক্ষে এই বিলে রয়্যাল অ্যাসেন্ট দেন। এখন আপনার ইউকে এবং ইউএসএ কনস্টিটিউশনে পড়েছেন, রানীর রোলটা হচ্ছে অনেকটাই কি আপনার মানে সিম্বলিক মানে প্রতীকী। তো গভর্নর জেনারেলও সাধারণত সব দিয়ে মানে উনি এটা সাইন দিয়ে দেন, এটা মানে না করবেন যে এরকম কোনো কথা নেই, সাইন দিয়ে দেন, কারণ এটা পার্লামেন্টে পাশ হয়ে আসছে। এবং প্রত্যেকটা আইন যত ছোট হোক বড় হোক এই রয়্যাল অ্যাসেন্টের প্রয়োজন হয়, যদিও এটা অনেকটা প্রতীকী কাজ, দিয়ে দেন সিগনেচার। তো হচ্ছে এইরকম। কারণ প্রত্যেক প্রভিন্সেও এই যে আপনার বললেন ফেডারেল ল, এখন প্রভিন্সের ল গুলাও সেম সিস্টেম ইউজ করে। তো হচ্ছে কি আর আপনার মানে কি, প্রভিন্সেও সেম সিস্টেম, এই যে আপনার মানে প্রভিন্সের যে মানে মুখ্যমন্ত্রী আপনাদের যে বললাম, উনি হচ্ছে গিয়ে আর কি বলে উনার আন্ডারে একটা আর প্রভিন্সিয়াল যে ক্যাবিনেট থাকে, এরকম অনুমোদন দেয় ইত্যাদি ইত্যাদি, এই সেম প্রসেস। এখানে খালি নামগুলো চেঞ্জ হবে, গভর্নর মিনিস্টার জায়গায় হবে প্রভিন্সিয়াল মিনিস্টার। তারপরে প্রপোজাল ড্রাফট করবেন প্রভিন্সে, প্রদেশে আইন কিভাবে পাস করে এটা নিয়ে বলতেছি। তো এখন ওনাদের ওই যে প্রদেশের যে ক্যাবিনেট আছে ওরা এটা অনুমোদন দিবে। তারপরে এটা নিয়ে প্রদেশের পার্লামেন্টে হচ্ছে গিয়ে ডিবেট হবে। এখন ল হয়ে যাবে এটা যদি হচ্ছে গিয়ে আপনার মানে ওই প্রদেশের পার্লামেন্টে পাস হয়ে যায়। এখন একটা জায়গায় প্রশ্ন দিয়ে পার্থক্য আছে, হচ্ছে গভর্নমেন্ট জেনারেলের জায়গায় এখানে লিউটেন্যান্ট গভর্নর ইন প্রভিন্স, এটা রয়্যাল অ্যাসেন্টটা দিয়ে থাকেন। কি বলে লিউটেন্যান্ট গভর্নর জেনারেল, মানে গভর্নর জেনারেল নিচের পোস্টে। কানাডাতে যেমন তাহলে কয়জন গভর্নর জেনারেল আছেন, 10 জন থাকবেন, কারণ 10টা প্রভিন্স আছে। যাই হোক, জাজেস ডেভেলপ কমন ল বাই রিফাইনিং টু সেটিং প্রেসিডেন্ট। জজ ইন্টারপ্রিট আপনারা সবাই জানেন যে কমন ল কিভাবে কাজ করে, যে জাজ হচ্ছে গিয়ে জুডিশিয়াল প্রেসিডেন্ট, মানে আগের যে আইনগুলো সম্মান করেন এবং ওইগুলো অনুযায়ী রায় দেন। আর করে ল কে ইন্টারপ্রেট করেন, ল যেটা আসছে এটাকে অনুবাদ করে মানে কখন কিভাবে প্রয়োগ করতে হবে সেটা তারাই করে। তারপর রেগুলেশন কি, রেগুলেশন হচ্ছে গিয়া ল এর পরের জিনিস। তো হচ্ছে গিয়ে আপনার মানে সবকিছু হচ্ছে গিয়া ল তে তো আনা সম্ভব না। সাপোজ হচ্ছে কি আমাদের তো কিন্তু অনেক রেগুলেশন, সিটি কর্পোরেশনের যেগুলো রেগুলেশন, সিটি কর্পোরেশন কি ল পাস করতে পারে না, ওরা কি রেগুলেশন তৈরি করে। তারপর বাংলাদেশ ব্যাংক, ওটা কি বলে পার্লামেন্ট তো না, বাংলাদেশ ব্যাংক কি তৈরি করে, বিধিমালা তৈরি করে, যাকে বলা হয় রেগুলেশন। এগুলো যে বিভিন্ন গভর্নমেন্ট বডি, ওদের হচ্ছে রেগুলেশন তৈরি করার ক্ষমতা আছে, আইন পাস করার ক্ষমতা একমাত্র পার্লামেন্টের। তো হচ্ছে এই কারণে সব ব্যাপারে আইন তৈরি করা সম্ভব হয় না, সরকার বরং আইন করে বিভিন্ন বডি তৈরি করেছে, যেমন বাংলাদেশে হচ্ছে বিআরটিএ, হচ্ছে গিয়ে কি লাইসেন্স নিয়ে ডিল করে, ওদের রেগুলেশন এগুলো আলাদা। এগুলো কিন্তু সরকার খালি আইনে বলেছে বিআরটিএ থাকবে, যারা লাইসেন্স ইস্যু করার অথরিটি রাখে ওদের রেগুলেশন তৈরি করার অথরিটি দেয়, আইনে এতটুকুই বলা আছে। আর অ্যাক্সিডেন্ট করলে কি কি শাস্তি হবে ইত্যাদি বলা আছে। কিন্তু ওই যে আইন করতে গেলে হচ্ছে কি আপনার মানে ড্রাইভার হইতে গেলে যে 18 বছর বয়স হইতে হবে, তারপরে হচ্ছে পরীক্ষা পাস করতে হবে, কি কি হবে, এগুলা কি রেগুলেশন আছে। সাপোজ অ্যাডভোকেট আপনারা যে হন, বাংলাদেশ আইনে বলা আছে যে না অ্যাডভোকেটস রুল ডেট ইত্যাদি ইত্যাদি, বার কাউন্সিল কি কবে পরীক্ষা হবে না হবে এগুলা বার কাউন্সিল ঠিক করে, এগুলো সরকার আইনে বলে দেবে। কারণ সবকিছু আইনে বলতে গেলে আইনের ওজন হয়ে যাবে 3000 টন। তো হচ্ছে কি আপনার মানে এই গেল রেগুলেশন এই কারণে দরকার। এরপরে হচ্ছে আসেন, হ্যাঁ, আচ্ছা, ক্যানাডিয়ান কনস্টিটিউশন।
আচ্ছা, কানাডা কিভাবে ক্রিয়েট করা হয়েছে? কানাডা দিয়ে ক্রিয়েট করা হয়েছে পরে ইউনাইটেড কিংডমের একটা আইন পাস করছিল ব্রিটিশ নর্থ আমেরিকা অ্যাক্ট 1867। এটাকে বলা হয় এখন বর্তমানে কানাডা যেটা পরিচিত কনস্টিটিউশন অ্যাক্ট 1867, ইউনাইটিং দ্য ব্রিটিশ কমিউনিটি অফ দ্য ইউনাইটেড প্রভিন্স অফ কানাডা, নোভা স্কটিয়া এবং নিউ ব্রান্সউইক। দেখেন, কনস্টিটিউশন অফ কানাডা ইনক্লুড কনস্টিটিউশন অ্যাক্ট 19, দুইটা অ্যাক্ট আছে, 1867 and 1982. It is the supreme law of Canada. It affirms Canada's dual legal system and includes Aboriginal rights and treaty rights. এই যে Aboriginal দের রাইট গুলো করছেন তাহলে হচ্ছে গিয়ে কি এটা ডুয়াল লিগাল সিস্টেম। এই যে কিউবেকে যে সিভিল লিগাল সিস্টেম আছে এটা রিকগনিশন এই অ্যাক্ট গুলাতে দেওয়া আছে, এই 67 আর 82 এর আইনে। সরি, একটা 1867 1800 আর একটা 1982। আচ্ছা, কারণ কানাডার কনস্টিটিউশন কি বলে, এই যে সব কনস্টিটিউশন যা বলে বাংলাদেশের লিখিত কনস্টিটিউশনে কি বলা আছে যে নির্বাহী বিভাগ কি হবে, মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হবেন, বয়সের লিমিট কত, কি কি যোগ্যতা লাগে, তারপর পার্লামেন্ট থাকবে, পার্লামেন্ট কি দ্বিকক্ষ না একক, বাংলাদেশে যেমন এক কক্ষ বিশিষ্ট সংসদ, এটা আইন পাস করবে, আর কেউ আইন পাস করতে হবে, তো জুডিশিয়ারি কিভাবে চলবে, সুপ্রিম কোর্ট থাকবে না দিয়ে অন্য কি কি কোর্ট থাকবে ইত্যাদি সবগুলা কনস্টিটিউশনে কি আপনার মানে খুব শর্ট ওয়েতে সামারি করে বলে দেওয়া থাকে। পরে এগুলা হচ্ছে দেশের পার্লামেন্ট গুলাই ইলাবোরেট অর্থাৎ মানে বড় করে ল গুলা তৈরি করে। তারপর মানে কনস্টিটিউশন কি পার্টিটেড ফ্রম দ্য ইউনাইটেড কিংডম 1982। এই যে 1982 একটার মাধ্যমে কি হইলো আপনার মানে আলাদা হয়ে গেল ইউনাইটেড কিংডম থেকে, তো হচ্ছে কনস্টিটিউশনটা আলাদা, কোনো রিটেন কনস্টিটিউশন আর থাকলো না, কানাডা রিটেন কনস্টিটিউশন হয়ে গেল। এটা হচ্ছে সেলফ গভর্নিং, মানে নিজে নিজেকে শাসন করে এই ধরনের ব্রিটিশ কলোনি ছিল তখন। হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আর কোডিফাইড হচ্ছে গিয়ে এই যে নর্থ ব্রিটিশ নর্থ আমেরিকা 1867 এটা কি করলো আপনার কনস্টিটিউশন রুল অফ কানাডা এগুলো ঠিক করলো। কিন্তু 1982 তে কানাডা কনস্টিটিউশন প্রসিডিউর অ্যালং দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডেড ইন কানাডা, মানে তখন আর কি বলে মানে ব্রিটেনের পার্লামেন্টের অধীন থাকলো না, তখন তাদের নিজেদের পার্লামেন্ট করে তারা আইন টাইন করতে পারত। এই যে কুইনের এক্সিকিউটিভ পাওয়ার এটা বলা আছে, বাট ডেমোক্রেসির কুইন এক্সারসাইজ বাই কনস্টিটিউশন কনভেনশন, এগুলো হচ্ছে ওই যে ইংল্যান্ডের আপনার ইউকেএস এর কনস্টিটিউশন সেম পোরশন। ইংল্যান্ডে কুইনের যে রোল, ইংল্যান্ডের কুইনের রোল কানাডাতে আরো বেশি প্রতীকী, কারণ এটা একে তো হচ্ছে গিয়া পুরো অন্য একটা মহাদেশে, আর হচ্ছে গিয়ে এটা মানে কলোনি, তো ইংল্যান্ডের নিজস্ব কোনো রাষ্ট্র আর না, যদিও তারা রানীকে রানী হিসেবে স্বীকার করে, তারপরে ওদের শাসন ব্যবস্থা আলাদা, ওরা নিজেদের নিজেদের মতো করে পাস করতে পারে। আচ্ছা, তো কনস্টিটিউশন পার্লামেন্ট নিয়ে বলা আছে, জুডিশিয়ারি নিয়ে বলা আছে, ডিপার্টমেন্ট অফ জাস্টিস নিয়ে বলা আছে, ডিপার্টমেন্ট অফ জাস্টিস কি করে এটা বলা আছে। এখন আসেন হোয়াট ইজ ফেডারেল সিস্টেম। ফেডারেল সিস্টেম কি হচ্ছে কি আপনার মানে এটা আপনাদের ইতিমধ্যে বলা হয়ে গেছে, আমি বেশি বলে দিচ্ছি, আপনারা সব জানা দিচ্ছি। তো হচ্ছে গিয়ে কি দেখেন এটা আপনাদের কমন সেন্স, ফেডারেল সিস্টেমে কি কেন্দ্রীয় আইনগুলো হচ্ছে গিয়ে কি পুরো কেন্দ্রের জন্য, কিন্তু অটোয়ার আইন আবার কিউবেকে কাজ করবে না, কারণ অটোয়া হচ্ছে গিয়ে কি আপনার মানে আলাদা একটা প্রভিন্স, আর কিউবেক হচ্ছে আলাদা একটা প্রভিন্স, আর একটা হচ্ছে আলবার্টা একটা প্রভিন্স। তো কি বলে মোট হচ্ছে গিয়ে 10টা প্রভিন্স, প্রভিন্সগুলোর নাম আপনাদের দেওয়া আছে, আপনার জেনে নেবেন এটা জানা আমার কথা। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে কি আপনার মানে কি বলে এই যে আপনার মানে ফেডারেল সিস্টেম কি বলে আপনার মানে এই ধরনের ফেডারেল সিস্টেম আর কোথায় কোথায় আছে, অস্ট্রেলিয়াতে আছে, ইউনাইটেড স্টেটসেও আছে। তো আপনি কি ইউএসএ নিয়ে পড়ে আসছেন। তো হচ্ছে গিয়ে কনস্টিটিউশন আরেকটা ব্যাপার আছে, কানাডিয়ান চার্টার অফ হিউম্যান রাইটস এন্ড ফ্রিডম, এটা হচ্ছে কি আপনার মানে রিটেন কনস্টিটিউশন এগুলো প্রোটেক্ট করা আছে, বাংলাদেশের কনস্টিটিউশনে কিন্তু ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস গুলো প্রোটেক্ট করা আছে। কত 21 থেকে 46 প্রোটেক্ট হবে নাকি না 27 থেকে 41 ভুলে গেলাম। আচ্ছা, এরপর একটা ইন্টারেস্টিং শব্দ আছে বাই জুরালিজম, মানে জুরালিজম আপনারা কি বলছেন, দুই ধরনের বিচার ব্যবস্থা। এটা হচ্ছে কানাডায় যা বাই জুরাল, আমরা কি মনোজুরাল, আমাদের দেশে এক ধরনের দিয়েছে শাসন, আর এটা কানাডা হচ্ছে বাই জুরাল কান্ট্রি, শব্দটা কিন্তু খুবই আনকমন, বাই জুরাল, মনে রাখবেন। এটা মানে কি এখানে কমন এবং সিভিল সিস্টেম দুইটাই আছে। তখন হচ্ছে গিয়ে কি বলা হয় এটা মানে এই যে আপনার মানে দেখেন কিউবেকের কথা, একমাত্র কিউবেকের কারণে তো ঝামেলা আপনাদের পড়তে হচ্ছে, কারণ কিউবেকটা যদি আপনার মানে কমন ল হয়ে যেত তাহলে পুরো ইউকের সিস্টেমটা হয়ে যেত, কিউবেকের কারণে সিভিল লিগাল সিস্টেমটা ছিল। 10টা প্রভিন্সের ভিতরে একমাত্র কিউবেকেই সিভিল, বাদ বাকি 9টাতে হচ্ছে গিয়ে কি কমন ল। কিউবেকে কিন্তু আপনারা যদি কেউ কোনোদিন যান আপনাদের ফ্রেঞ্চ ভাষা জানতে হবে, এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ, ইংলিশ বলে যারা কাজে আসবে চাকরি টাকরি পাবেন। আচ্ছা, এরপরে ল রিফর্মের কথাগুলো আসছে, আর আপনার ল রিফর্ম কিভাবে কি হয়।
চেঞ্জিং ল কিভাবে আসে, গভর্নমেন্ট ল এক্সপার্ট, এই যে ল এক্সপার্টরা থাকেন তারা হচ্ছে সবসময় সর্বদা ওদের একটা কমিটি থাকে যারা সবসময় মানে নতুন সার্কেল আসতেছে। আমাদের দেশে কি যখন বাংলাদেশ ব্যাংকে টাকা চুরি হয়ে গেলো তখন গিয়ে আমরা অ্যান্টি মানি লন্ডারিং আইন ইত্যাদি ইত্যাদি সাইবার সিকিউরিটি আইন এগুলো পড়াশোনা করলাম। ওরা হচ্ছে এগুলো আগে থেকে সবসময় অ্যানালাইসিস করতে থাকে যে না দুনিয়াতে এই ধরনের সাইবার সিকিউরিটি হ্যাক হচ্ছে ইত্যাদি হচ্ছে, অপরাধগুলো বেড়ে গেছে, কাজে আমরা আইনগুলো আপ টু ডেট করবো। ওদের সবসময় এই ধরনের কমিটি থাকে, এক্সপার্টরা থাকেন, ওরা সেলাই দিয়ে রাখে, ওরা সবসময় বিশেষজ্ঞরা থাকে। এরপর হচ্ছে দেখেন জুডিশিয়াল স্ট্রাকচার। জুডিশিয়াল স্ট্রাকচার হচ্ছে কি আপনার মানে কি বলে এটা আপনার মানে এটা একটা ছবি আছে, এটা দেখলে আপনার সবচেয়ে ভালো আছে। দেখেন আউটলাইনটা আপনার দেখে নেন। হচ্ছে একদম নিচে কি আছে, প্রভিনশিয়াল টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছেন, আর হচ্ছে ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছেন। মানে এটা প্রভিনশিয়ালের উপরে কি আছে, প্রভিনশিয়ালের ভিতরে কি কি আছে, প্রভিনশিয়াল টেরিটোরিয়াল কোর্ট, তারপর হচ্ছে প্রভিনশিয়াল সুপিরিয়র কোর্ট, তারপর প্রভিনশিয়াল কোর্ট অফ আপিল। এটা থেকে ডাইরেক্ট কোথায় চলে যাবে, সুপ্রিম কোর্ট অফ কানাডা। কাজে প্রভিন্স দিয়ে যদি আপনি কোনো মামলা আরম্ভ করেন প্রভিন্সের সিরিয়ালে যাইতে হবে। আর ফেডারেল যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে মামলা আরম্ভ করেন তাহলে হচ্ছে কি ফেডারেল কোর্ট অফ আপিল, সুপ্রিম কোর্ট যাইতে হবে। দেখেন সবারই শেষ গন্তব্য সুপ্রিম কোর্ট। আর একটা স্পেশাল কোর্ট গুলো আমি আপনাদের বলে নিই, মিলিটারি কোর্ট হচ্ছে স্পেশাল কোর্ট আছে, আবার কোর্ট মার্শালে আপিল কোর্টও আছে। তো হচ্ছে কি আপনার মানে এরপরে হচ্ছে কি আপনার সুপ্রিম কোর্ট অফ কানাডা। তো হচ্ছে কি এইগুলো গেল এই আপনার হয়ে গেল। তো হচ্ছে আপনার মানে এই শেষ। আচ্ছা, এই হচ্ছে কি আপনার দেখেন ট্যাক্স কোডও আছে, এটা ট্যাক্স কিন্তু ফেডারেল সিস্টেমে পড়ে, কারণ কি কেন্দ্রীয় সরকার ট্যাক্স গুলো রাখে, যদিও প্রভিন্সিয়াল ট্যাক্স আছে কিন্তু মেইন ট্যাক্স গুলো রাখে ফেডারেল সরকার। তাদের ট্যাক্স কোডও পড়ে গেছে কি ফেডারেল সিস্টেমের ভিতরে। দেখেন ফেডারেল কোর্ট অফ আপিল, ফেডারেল কোর্ট ইত্যাদির ভিতরে। আর মিলিটারিটা দেখেন পুরাটাই আলাদা, এটা হচ্ছে কি আপনার মানে প্রভিন্সিয়াল থাকতে যাই থাকতে কিন্তু এটা কোনো সিস্টেমের সঙ্গে মিলে না, এরা পুরোই আলাদা স্পেশাল ট্রাইব্যুনাল সিস্টেম। এইটা গেল ফেডারেল কোর্ট কি কি করে এখানে বলা আছে আপনারা পড়ে নেবেন। প্রভিন্সিয়াল টেরিটোরিয়াল লেভেল কোর্টের ফাংশন গুলো কি পড়ে নেবেন, সুপিরিয়র কোর্ট কি পড়ে নেবেন, প্লিডিং ইত্যাদি ট্রায়াল আছে। আচ্ছা, রেমেডি কয় ধরনের আছে, মনিটারি রেমেডি মানে আর্থিক ক্ষমতা দিবে, ডিক্লারেটরি রেমেডি যে ঘোষণা দিয়ে দিবে যে না এটা হচ্ছে তার পার্সোনাল প্রপার্টি। আমাদের দেশে যেমন বলছে যে এটা অমুকের প্রপার্টি, এটার জন্য আর কেউ দাবি না করে। আর একটা হচ্ছে ইনজাংশন, নিষেধাজ্ঞা, আপনি কাউটা থেকে দিয়ে দখল করতে আসেন আপনাকে বলবে না তুমি এই জমিতে ঢুকতেই পারবা না। তো এইগুলো হচ্ছে এই ধরনের রেমিডি। সিভিলে এই তিন ধরনের রেমিডিটা পপুলার। ক্রিমিনাল কেসে হচ্ছে গিয়ে কি দুই ধরনের অপরাধ আছে, সামারি কন্ডিশন ছোটখাটো, ওই যে আপনার মানে কি বলে নিউসেন্স ডিস্টার্ব করতেছেন কাউকে, ইভটিজিং করতেছেন ইত্যাদি। আর ইনডাইরেক্টেবল অফেন্স হচ্ছে যেগুলো হচ্ছে থেফট, ব্রেক, এন্টার, মানে মার্ডার মানে চুরি, তারপরে হচ্ছে অবৈধভাবে রবারি, তারপর খুন, এগুলো হচ্ছে ইনডাইরেক্টেবল অফেন্স। উচ্চারণটা কিন্তু ইনডিক্টেবল না, ইনডাইরেক্টেবল। তো হচ্ছে কি আপনার মানে এই যে একিউজ মানে আপনার জানেন অভিযুক্ত, তারপরে হচ্ছে কি দ্য একিউজ অলওয়েজ প্রিজুম ইনোসেন্ট, মানে সবসময় একিউজকে সবসময় বলা হয় সে নির্দোষ যতক্ষণ পর্যন্ত না তার গিল্ট প্রমাণ হচ্ছে। সামারি অফেন্স কি কি, এই যে দেখেন সামারি অফেন্সের শাস্তি হচ্ছে ম্যাক্সিমাম 5,000 টাকা ফাইন অথবা 6 মাস জেল অথবা বউ। এটা সামারি অফেন্স, এটাই সর্বোচ্চ শাস্তি। ইনডাইরেক্টেবল অফেন্সের কি কি চয়েস থেকে সে প্রভিন্সিয়াল কোর্টে শুনানি হতে পারে অথবা প্রভিন্সিয়ালের উপরে, যে আপনার যে সুপ্রিয়র কোর্ট করছেন এই জায়গায় সবসময় চার্টে এটা আপনার একটু প্রিন্ট আউট নিয়ে নিন অথবা হাতে লিখে নিন, যারা দিয়ে করবেন এটা সবসময় একে একে রাখবেন, তাহলে কোনটা কোন স্টেজে কোন কোর্ট আছে সেটা আপনারা দেখতে পাবেন। এই দেখুন প্রভিন্সিয়াল কোর্টস অফ আপিল থেকে, প্রভিন্সিয়াল সুপ্রিয়র কোর্ট থেকে, টেরিটোরিয়াল কোর্ট থেকে। তাহলে হচ্ছে কি যে আমি আপনাদের পড়াইলাম হচ্ছে ক্রিমিনাল কেসে আছে যে সামারি কনভিকশন, ইনডাইটেবল দেখেন সামারি অফেন্সের দিয়ে শুনানি, তারপরে হচ্ছে ইনডাইটেবল অফেন্সের শুনানি প্রভিন্সিয়াল কোর্টে শুনানি করতে পারে। তারপরে অপশন দেওয়া হবে আপনাকে, তিনটা চয়েস দেওয়া হবে যে আপনি প্রভিন্সিয়াল কোর্টে একদম নিচেটায় প্রভিন্সিয়ালের এর উপরেরটায় করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে জাজ এন্ড জুরি হেয়ার করতে পারেন। দেখেন তিনটা চয়েস, একটাতে হচ্ছে গিয়ে একদম নিচের কোর্টে শুধু জাজ, এরপরটাতে হচ্ছে জাজ এন্ড জুরি হচ্ছে সুপ্রিয়ার কোর্টে, অথবা শুধু জাজ থাকবে সুপ্রিয়ার কোর্ট। এই তিনটা চয়েস আপনাকে দিয়ে দিবে। তো প্রিলিমিনারি হিয়ারিং থাকতে পারে, তো এগুলো হচ্ছে কি আপনার মানে সবসময় থাকে না। তারপরে এরেস্টে দিয়ে কি পড়াশোনা হবে, টেল দা পার্সন, এই যে আপনার মানে আপনার সিনেমা দেখেছেন ইউ হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট, ইফ ইউ সে এনিথিং ইট ক্যান বি ইউজড এগেইনস্ট ইউ ইন দ্য ল ফর এ কোর্ট অফ ল। এই ধরনের সিনেমাতে আপনার যে আমেরিকান সিনেমাতে দেখে থাকেন এই ডায়লগগুলো থাকে। তো হোয়াট হ্যাপেন্স ইন কাস্টডি নিয়ে যাওয়ার পরে কি আপনার মানে কি কি করতে পারেন, কত ঘন্টা আটকে যায় দেখেন 24 ঘন্টা পর্যন্ত। বাংলাদেশে আইনে সেম, কারণ বাংলাদেশেও কি ব্রিটিশদের থেকে আসা।
তো থেকে 24 ঘন্টা আটক রাখতে পারে, বেশি রাখতে গেলে অনুমোদন লাগে ম্যাজিস্ট্রেটে, ইত্যাদি ইত্যাদি আছে। তো থেকে ওয়ার্ড আপনারা সবসময় মনে রাখবেন, এগুলো যখন পড়বেন আপনারা কম্পারেটিভ ল পড়তেছেন, তুলনা বাংলাদেশের সঙ্গে তুলনা করে পড়বেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি তো আশা করি আপনারা বাংলাদেশে একটু ভালো বুঝেন। আপনাদের সিলেট ইন্টারন্যাশনাল আমি আপনাদের বাংলাদেশে কোনো আইন পড়াইনি, পড়াইতে পারলে বড় ভালো হতো। সিভিল প্রসিডিউরটা পড়াইতে হলে সবচেয়ে বেস্ট হতো, আপনাদের কালকে দূর বুঝে যেত। আচ্ছা যাই হোক, আর ক্রিমিনাল ট্রায়ালে কি কি ঘটে ইত্যাদি দেখেন, টোটাল 117 দিনের ভিতরে ক্যানাডার যে কোনো অপরাধের মামলা হয়ে যেত। আচ্ছা, কি বলে আপনার মানে কেস শেষ হয়ে যায়, জিল আপিলের ব্যবস্থা আছে, তো এই তো শেষ। আপনাদের মানে ক্যানাডা লিগাল সিস্টেম এই আপনাদের